ধরা সাজেশন তো দেখুন চাইবেন না, সাজেশন কিন্তু দেবেন। আপনারা চ্যাপ্টার ভিত্তিক পড়বেন। দরকার মতো যদি মানে শেষ পর্যন্ত ইয়ে করতে না পারেন, চ্যাপ্টার ধরে বাদ দিন, কিন্তু অংশ আমি বলি না যে চ্যাপ্টার বাদ দিয়ে দেন, প্রত্যেকটা বেশি সমাধান করতে হবে। কোথাও কোথাও যেটা একবার সেখানে ওই চ্যাপ্টার বেছে বেছে করতে গেলে ঝামেলা, প্রশ্ন ভিত্তিক করা যাবে। আজকে আমরা আলোচনা করছি আদালতের এখতিয়ার সম্পর্কে। এখানে সব থেকে বড় ইয়েটা হলো প্রশ্নটাকে বোঝা, যে আসলে আমার কি প্রশ্ন এসেছে, কি চেয়েছে। এটা বুঝতে গেলে আবার আগের আগের কথাই আগের জায়গায়, সেটা কি ফেয়ার অ্যাক্ট ভালোভাবে পড়া, ভালোভাবে পড়া। আচ্ছা, তো আদালতের এখতিয়ারের মধ্যে আমরা আসি যে আসলে আদালতের এখতিয়ারের মধ্যে আমরা কি বুঝি, কমন কমন ঠিক না? আদালতের এখতিয়ারের মধ্যে কি বুঝি? ধরেন আপনি কি লিখবেন? আদালতের এখতিয়ার মধ্যে কি বুঝি? Yes. আদি মতো শুনে আসছি। প্রশ্ন তো লিখছিল, উত্তর লেখেন। এই যে লেখেন, আগে এসে প্রকাশ করেন খাতায়।
হ্যাঁ এতক্ষণ তো লাগে না দেখি নিচ্ছেন থামেন থামেন দেখি না ওকে কতটুকু তার আদালতের একটি আমরা দেওয়ানি আদালতের একটি বলছিলাম ফাইন হলো দেওয়ানি আদালত বলছিলাম ঠিক আছে আদালত ব্যক্তি আছে পরে তো আমি দেওয়ানি মুখ টানলে লেগে আদালতে একটি বলতে বুঝবে কি কোনো মামলা রিসিভ করা আমলে নেওয়া এবং বিচার করার ক্ষমতা এটা হলো আদালতের এখতিয়ার। রেফারি করে আবার কি আর্থিক ক্ষমতা বিশেষ এরকম লাইন হইল এটা লিখতে হবে কিভাবে মানে আদালতের এখতিয়ার বিভিন্ন ধরনের হতে পারে যেমন আমি আগে লিখছি কি আদালতের এখতিয়ার বলতে বিচার করার ব্যাপার দিলেন কি এটি কি কমা তাহলে এটি কোনো লাইন হয়েছে সার্থক বাক্য বলে এটা হ্যাঁ এটা ইংরেজিতে উপস্থাপন করা হলো হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে তাহলে আদালতের এখতিয়ার কি বিচার কোনো মামলা গ্রহণ এবং নিষ্পত্তি করা বিচার বা নিষ্পত্তি যেভাবে লেখে নিষ্পত্তি করার ক্ষমতা। এটি হলো আদালতের এখতিয়ার। এরপরে যখন আমরা লিখবো তখন আদালতের এখতিয়ার বিভিন্ন ধরনের হতে পারে এখানে সেই বিভিন্ন ধরনের আমরা লিখতে পারি যে আঞ্চলিক এখতিয়ার আর্থিক এখতিয়ার আর্থিক এখতিয়ার আর্থিক এখতিয়ার এটা হলো তাদের এখতিয়ার। এরপরে যদি আমাকে বিভিন্ন ধরনের এখতিয়ার আবার যদি শুধু প্রশ্নটাই আসে বিভিন্ন ধরনের এখতিয়ার তাহলে আমাকে আর্থিক এখতিয়ার ইয়ে করতে হবে আর্থিক এখতিয়ার মানে অর্থের মূল্যমানের উপরে আদালতের বিচারের ক্ষমতা নির্ণয় করার যে ক্ষমতা বা পদ্ধতি তাকে বলা হয় এখন আমাকে সিভিল কোর্ট অ্যাক্ট অনুযায়ী আমার করতে হবে যে তাহলে আমাদের দেওয়ানি আদালত আছে কয়টা পাঁচটা দেওয়ানি আদালতে তখন আমাকে লিখতে হবে যে এই আদালতের আর্থিক এখতিয়ার আছে 15 লাখ 25 লাখ এবং 25 লাখের গেল এটা একদম। এরপরে আসেন আদি এখতিয়ার আদি এখতিয়ার যে আদালতে বিচার করা যে আদালতে মানে মূল মামলা নিরূপণ করে বলেন এই যে দেখেন বিভিন্ন ভাবে এখতিয়ারটা আমার প্রশ্ন আলাদা আলাদা ভাবে আসতে পারে আমার প্রত্যেকটা পয়েন্ট আদালত এখতিয়ার সম্বন্ধে কাজ তারপরে মার্কেট সম্বন্ধে আছে এগুলো আছে তাহলে এখন দেখেন আদি এখতিয়ার আদি এখতিয়ার দেখেন সব সব যেহেতু আপনি তো পাক হয়ে গেলেন আগে বলেন আদি জিনিসটা যে আদালতে বিচার করার সক্রিয় ক্ষমতা মূলত এখানে মামলা গ্রহণ স্বতন্ত্র ক্ষমতা সেটাকে কিভাবে করবো এটাই তো ব্যাখ্যা করে ওয়াজ করলে তো ভালোভাবে করা যায় অত ব্যাখ্যা তো এখানে করা যাবে কিছু তো থাকবে না এই ব্যাখ্যাটুকু কোথায় লিখতে হবে
ফাইন করতেছে নতুন তো, নতুন না, নতুন তো। আহ, এটা তো বলা যায়, কারণ বিভিন্ন ভাবে বললেন, আকার ইঙ্গিতে বললেন, এটা খাতায় আমরা কিভাবে লিখবো এটা ক্লিয়ার করেন। কারণ আদি এখতিয়ার, আমি বললাম না আদি এখতিয়ার, আপনিও বুঝলেন, আমিও বুঝি যে এইটা আসলে আদি এখতিয়ার। এখন ওইখানে যে বসে থাকবে এরকম আপনার এই কথাটা নিয়ে আসবে, ওনাকে কিভাবে লিখবেন এইটা একটু লেখেন। বই কাটা লিখতে হবে, আমাকে নিজের মুখস্থ হবে না। বই বেশি কেন, আপনাকে লিখিতের জন্য প্রস্তুতিকে নিতে হবে কিরকম প্রস্তুতি, বুঝলেন? লিখিত প্রস্তুতি হলো বলে দিই 60% কমন আর 40% আনকমন। ধারণা না, ধারণা না, ধারণা তো বানাই বানাই দেবে। মানে 60% কমন কিরকম কমন করবে বলি, হ্যাঁ, টপিক্স না হুম কমন করবে। যেমন ধরেন আজকে খাতা দেখলাম, পেনাল কোডের খাতা, যে আঘাত আর গুরুতর আঘাতের পার্থক্য, আঘাত এবং গুরুতর আঘাতের পার্থক্য নামে কি পড়তেন? পার্থক্য পড়ে, পার্থক্য পড়ে বুঝলেন হলো আঘাতের সংজ্ঞা আর গুরুতর আঘাতের সংজ্ঞা, পার্থক্য করে পড়েন। গুরুতর আঘাত কয়টা পার্সেন্ট হলো আপনি না, তাহলে কেন ভুল করছে? একজন দুইজন পুরোটা লিখতে পারছি, আঘাত এবং গুরুতর আঘাত, আর বাকিরা গুরুতর আঘাত এবং আঘাত বানাইছে। শুনছে না কিরকম বানাইছে, ওই যে শুনছে, শুনে শুনে সবাই হাসপাতালে ভর্তি করে দিয়েছে। 20 দিন হাসপাতালে আপনি ইয়ে থাকতে হবে, ভর্তি থাকতে হবে। এটা আছে পেনাল কোডে, আছে বেড রেস্ট আছে পেনাল কোডে। এমন আঘাত থাকলে এমন আঘাত পরে আগে হাসপাতালে ভর্তি থাকতে কেউ 20 দিন বেড রেস্টে থাকবে, এই কথাটা কি আছে পেনাল কোডে? নাই, তাহলে 20 দিন কই পেয়েছেন আপনি? বেড রেস্ট করে দিয়েছেন। এমন আঘাত যে আঘাত হ্যাঁ দৈহিক এমন যন্ত্রণা যে যন্ত্রণা স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে এবং তাকে চিকিৎসার জন্য রাখতে হবে। আমার চিকিৎসা না বইতে নাকি, তাহলে বইতে নাই আপনি কি মানে ডাক্তারি কোথায় গেছে কোথায় গেছে যে আঘাত বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন পর্যন্ত প্রচন্ড দৈহিক যন্ত্রণা দান করে, হ্যাঁ, তাকে তার সাধারণ কার্যক্রম করতে অসমর্থ, হ্যাঁ, এই কেউ লেখেন। আচ্ছা তাই ওইদিকে চলে যায়, এটা শেষ করে ভুলগুলো করছে, এর থেকে সহজ কিছু হয় না। আচ্ছা, চোখ এবং কানে শ্রবণ শক্তি নষ্ট করে, এটা কি কিভাবে লেখেন? কি কিভাবে নষ্ট করে? স্থায়ীভাবে চোখ নষ্ট করা, প্রথম এক নম্বর হচ্ছে পরিবর্ত হানি ঘটানো, দ্বিতীয়ত স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট, স্থায়ীভাবে অনেকেই লেখেন চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে, স্থায়ীভাবে যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করে, স্থায়ীভাবে কেউই লেখেন একদম দুজন পাবেন। হ্যাঁ, চতুর্থ যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন করে। হ্যাঁ, পঞ্চমত যে কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংস করা, হ্যাঁ, বা স্থায়ী প্রতিপাদন করা, এটাও লেখেন। ষষ্ঠ মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃতি করা, স্থায়ী 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 এই কথাটা লেখেন। সপ্তম কোন অস্থি বা দন্ত ভগ্ন বা গ্রন্থিচ্যুত করা। সপ্তম যে আঘাত দৈহিক, যে আঘাত জীবন বিপন্ন করে। দাঁতেরটা লেখছে খালি দাঁত লাগিয়ে ফেলেন,
এরপরে এখন সাথে রাখতে হবে, লিখতে হবে, লিখে লিখে দেখাইতে হবে। এখন যেটা বলছি এটা কি আদি লেখেন না, একটু দেখি না কি লেখে, মানে বিবেক কি বলে। কি বই খোলা যাবে না, বই কি লিখছেন না? দেখি আরো কি হবে। বুঝলাম। তো শুরু করছে এবং করছে চলে গেছে থেকে জানিয়েছে ভাটা ভাটা হয়ে গেছে, অপসারণ করা বাকি গেছে। Gobernment kontori বলা গেছিল হয়ে দিয়া আর লিখতে তো বন্ধু যেমন এখানে না আটা আপেল হবে চিনি কালি কলি বইতে দেখে না ওই যে দেখে আরো সেখানে দিদি দড়ি চিজি বড়ি শিখি গাড়ি শিখি না না জানি কাজগুলি তুমি কথা কোথাও বলো না। হ্যাঁ দেখছেন,
হ্যাঁ কোনো আদালতের কোনো মামলার কোনো ক্ষমতাকে আপনি এখতিয়ার করেন। অর্থাৎ কোনো আদালত মামলার বিষয়বস্তু আর্থিক মূল্যমান বিবেচনায় তোমাকে গ্রহণের আইন ক্ষমতাকে আপনি এখতিয়ার করেন এবং আপনি মামলা মামলার এখতিয়ার সম্পন্ন আদালত বা আমি কোন ল্যান্ডে কি ছিল? কোনো মামলা গ্রহণের কোনো আদালতের কোনো মামলা গ্রহণের ক্ষমতাকে আপনি আপু আমি আপনি আপনি একদম কি এবার আমার সমস্যা হচ্ছে। কি করেন? আচ্ছা আর কি কই আপনার নাম কি? রশিদ খুরশিদ কই তুমি ওইখানে কফি পেয়েছি কি ওটা 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 লিখিত মাস্টারে ছিল নাকি আগেরটা? এটা আর নাই দেখি এবারে কি হতে পারে। এই যে আপনি আগে ভাগ করে দিচ্ছেন ত্রুটিটা বুঝছেন? এটা কেন করতেছি যে এই ত্রুটিগুলো বের করার জন্য। বলা হলে আদি একটি আর কি সহজ ভাবে যদি বলি ভাত কি লেখছেন যে ভাত পাস করবে হয়েছে। আগে তো ভাত কি এটা বুঝতে হবে। ভাত হইলো একটা খাবার নাকি এটা থেকে চাল থেকে চালকে সিদ্ধ করে যে খাবারটা তৈরি করা হয় ওইটা হলো ভাত। এবার বলতে পারে ভাত বাসমতি চালের হয় ইত্যাদি। এবার আতপ চালের হয় যেভাবে আগে তো ভাতটা চিনি দিত। তাহলে আদি একটিটাকে চিনিতে হবে। আদি একটি হলো শুরুতেই কোনো ব্যক্তি আদালতের প্রতিকার দাবি করে শুরুতে যে মামলাটা এই মামলা শোনার যে এখতিয়ার এটি হলো আদি এখতিয়ার শুরুতে। আপনি দেখেন শুরুতে হয় না আপনি একটা রায় শুরুতেই মানে কোনো একজন ব্যক্তি তার প্রার্থনার নিমিত্তে প্রথম যে মামলাটা দায়ের করে উক্ত মামলাটি গ্রহণ করার এবং বিচার করার যে এখতিয়ার ওইটা হচ্ছে আদি এখতিয়ার। আর্থিক আঞ্চলিক সবগুলি তো আদি এখতিয়ার হয় সেটা পরে লিখবেন। এরপর আপনি যে আদি লেখেন যে আদি এখতিয়ার বিভিন্ন ভাবে করতে পারেন। এটা আদি আঞ্চলিক এখতিয়ার আর্থিক এখতিয়ার হতে পারে আদি বিষয়বস্তু এখতিয়ার হতে পারে বিষয়বস্তু সবগুলোই তো এর মধ্যেই পড়ে। বেসিক্যালি তো আমার এখতিয়ারকে আমরা ভাগ করে হলো আঞ্চলিক এখতিয়ার আর এখতিয়ার এটাই হলো মূল হলো আদি আমরা এটা দিতে আসছি বাংলা গ্রহণ করার এবং বিচার করার যে এখতিয়ার ট্রান্সফার করে এখন আপনি এখতিয়ারের প্রশ্ন তখন সেটা আমাদের এরপরে আসি আমরা এই প্রশ্নটা কি মামলা বিচার করবার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। এটা এটা কয়টা ধারা নিয়ে লিখবো? 15 এবং 15 প্রশ্নটা কি প্রত্যেক মামলা সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। এইটার মূল আলোচ্য বিষয় হলো আমাদের 6 এবং 15 না এখানে 9 এর কাজ নাই। কাজ যদি থাকে সেটা কেউ যদি
সুন্দর করলে দিয়ে নিতে পারে নিবে, আর যদি কেউ এটা দিতে গিয়ে আপনার নষ্ট করে ফেলে তাহলে কার খাবে না? এখানে নয় বলতেছে না যে নয় হলো শুধুমাত্র সর্বনিম্ন আদালতে, নয় হলো শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মামলা কি সেইটা আছে না, সিভিল নেচার, সিভিল নেচার। দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বুঝেন? এই প্রশ্নের উত্তরে আসবে শুধুমাত্র নয় ধারা। ঠিক আছে, কি শোনা যায় না? স্যার 6 এবং 9 6 এবং 15 তাহলে কি আমরা 15 টা আগে লাগবে 15 টা আগে লিখে তারপরে 6 না, আগে 6 লেখা। তাহলে 6 সর্বনিম্ন কোন প্রশ্নে সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন, তাহলে সেটা লিখবো আমরা 15। যে দেওয়ানি কার্যবিধি আছে এইটা লেখার আগে আমাদেরকে আর্থিক এখতিয়ারটা তখন করতে হবে। আগে এই প্রশ্নটা কিভাবে লিখবো এগুলো কিন্তু নোট নোট হয়ে যাচ্ছে, যে আমার কথা যে এইখানে কি আছে বা কোন জায়গায় কি আছে এটা বিষয় না, আমি নমুনা প্রশ্ন করছি এটা দিয়ে যাবো। এই নমুনা প্রশ্ন করছি, এইটার লোকে প্রস্তুতি নিতে থাকবে। এরপরে টাইম টু টাইম এটা মডিফিকেশন হবে, টাইম টু টাইম মডিফিকেশন হবে। বিষয়বস্তু আলোকে আমি পড়াবো, যেমন ধরেন আজকে বিষয়বস্তু কি এখতিয়ার। এই এখতিয়ার নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমিক প্রশ্ন যেটা এখানে নাই, এটা আমি ক্লাসে আলোচনা করবো যে এই ধরনের প্রশ্ন আসলে আপনি কিভাবে উত্তরটা শুরু করবেন। তাহলে এখন কোথায় আছি, যে যদি আপনার আসে যে ওই প্রশ্নটা কোনটা, যে দেওয়ানি একটি মামলা সর্বনিম্ন আদালতে এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করতে হবে। এই যে সর্বনিম্ন বলতে আসলে কি কোন এখতিয়ারকে বোঝানো হয়েছে? আদি আর্থিক কথাটা বোঝা গেছে? আপনি যে শুরুতে শুরু করে দিলেন দেওয়ানি কার্যবিধির 15 ধারা আছে যে কোনো একটি মামলা সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। বেশ ভালো কথা, এই উত্তর হয়ে গেল। 15 নম্বর পাবেন না? 10-এ 10 পাবেন না? কেন লিখছেন তো এক লাইনে শেষ। কি বলে শেষ? কি না শেষ না, শেষ না। তাহলে আমাকে এই যে সর্বনিম্ন এখতিয়ার সর্বোচ্চ এখতিয়ার তখন ক্লিয়ার করতে হবে। সর্বোচ্চ এখতিয়ার কিভাবে আপনি বুঝবেন? তখন এই প্রশ্নে আমাকে লিখতে হবে যে এই বিভিন্ন আদালতের যে জুরিসডিকশন এখতিয়ার, তাহলে ওইটা কিসের উপরে? এই যে সর্বনিম্ন আদালত এটা মূলত কিসের উপরে? আর্থিক বিষয়বস্তু মূল্যমান আর্থিক এখতিয়ার। তাহলে প্রশ্নটা আমরা কিভাবে লিখতে পারি? যে দেওয়ানি আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখতিয়ার রয়েছে, যেমন আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার, এরপরে বিষয়বস্তু এখতিয়ার ইত্যাদি। এরপরে আমরা লিখবো যে আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে আপনার এই সিভিল জাজের এত টাকা, সিনিয়র সিভিল জাজের এত টাকা, আর যুগ্ম জেলা জাজের এত টাকা। এরপরে লিখবো যে দেওয়ানি কার্যবিধি 15 ধারায় বলা আছে একটি মামলা সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করতে হবে। তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি বা একটা মামলার মূল্যমান হয় 10 লাখ টাকা, তাহলে এই মামলাটা প্রথমে সিভিল জজের 15 ধারার বিধান অনুযায়ী প্রথমে সিভিল জজের করতে হবে। যদিও যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন, কিন্তু আমি এই মামলাটা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে পারবো না। কথাটা বোঝা গেছে না? এটা সাজাই লেখেন তো, এই যে কথাগুলো বললাম না, এই যে আর্থিক এখতিয়ার মানে কি, যে কোনো একটি মামলা সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, এই কথাটা কে না জানে? এই যে এটা না জানে তো পাস করেন নাই, প্রিলি পাস করেন নাই, করছেন না? এটার এখন একটু লিখিত রূপ দেন। কলমার চলবে না, দেখেন প্রত্যেক মামলা বিচার করবার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। ব্যাখ্যা করুন।
দেখি থামেন 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 কে কি লিখছেন নয়টা বলছো তারপরে বলা কি এই ইকুয়েশন তো বলা হয়েছে তাহলে তো এক্স এর আগে তো ফ্যান হচ্ছে এটা কি ডিসপ্লে এটা হচ্ছে এখানে এসে দেখি কি লিখছেন আমি কি বললাম আর কি লিখলেন আপনারা দেখছি তো আমরা দেখি নাই হাত খুলে নাই হাত খুলে নাই রেখা দেখছি এটা আগে দেখছি হাত খুলে নাই আমার এটা তো লেখাই নেই আমার এখানে তো লেখাই নেই আগে কি বলছিলাম সেটা কাটলো কই এটা লেখা তো কখন শেষ এদিকে কি অবস্থা খাতা কই অল্পই তো লিখতে হবে বেশি তো লেখা দেখুন একটি দায়ের করার ক্ষেত্রে কোনো লাইনই লোক কি দায়ের করে দেখুন একটি দায়ের করার ক্ষেত্রে মানে কি কই এই যে আপনি লিখলেন এটা কার এই লিখছেন বিভিন্ন এখতিয়ারের মধ্যে রয়েছে আমরা প্রশ্ন শুরু হয়েছে কোথা থেকে উত্তরটা শুরু হয়েছে কোথা থেকে যেটা আমাকে আইডেন্টিফাই করে দেন সামনে যেমনই আলো আসে হ্যাঁ এইখান এখান থেকে দেওয়ানি আদালতে প্রত্যেক মামলায় সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালত দায়ের করতে হবে বিভিন্ন এখতিয়ারের মধ্যে রয়েছে আঞ্চলিক এখতিয়ার আর্থিক এখতিয়ার বিষয়বস্তু ইত্যাদি এই যে আপনি কি লিখছেন আঞ্চলিক আর্থিক বিষয়বস্তু মানে কি এটা কি এখানে এরকম লিখছেন আলাদা এটা কি এটা কি লিখছেন পাশে একটা হ্যাঁ আগে যখন বলছি পাশে লাগে আপনারা কই আপনারা কতটা ফুটাইতে পারি না ফুটে কেউ ফুটাইতে পারে না যেকোনো একটি মামলা দায়ের করার ক্ষেত্রে কয়েকটি একটু না স্যার মুখে বলি কিছুই লাগে হয় কিনা থাকে লাইনই না স্যার স্যার এই যে লাইনই স্যার যেকোনো একটি মামলা দায়ের করার ক্ষেত্রে যেকোনো একটি মামলা দায়ের করার ক্ষেত্রে স্যার যেকোনো একটি মামলা দায়ের করার ক্ষেত্রে কয়েকটি ইখতিয়ারের উপর ভিত্তি করে মামলা দায়ের করা হবে এই কথা লিখছে দেখছি স্যার কিন্তু এই যে দায়ের করার এই কথার কারণে জবাব দেয় এই যে
কই আপনারটা কই? যেখানে কি মামলা এই যে মামলা হওয়ার কারণে আমার কথা ভাই আউটে এই যে আপনি আগে 6 ধারা ঢুকে গেছেন, আপনি আগেই তো 6 ধারা ঢুকে গেছেন। আমি 6 ধারা ঢুকবো না, আগে তো মানে 6 ধারা ঢুকবো, বাট আগেই তো 6 ধারা না, আপনাকে তো আগে একটা ওই জায়গাটা নিয়ে আসতে হবে, ঠিক না? ওই জায়গাটা বলতে কি, যেটা বারবার বুঝাচ্ছি যে 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 সর্বনিম্ন আদালতে, তখন আমরা কি বলছি যে দেওয়ানি আদালতে মামলা দায়ের বিভিন্ন এখতিয়ারের উপর ভিত্তি করে একটা মামলা দায়ের করা হয়। উক্ত এখতিয়ার গুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক এখতিয়ার, এই না লিখে লিখছি কি এই যে দায়ের ক্ষেত্রে দেওয়ানি আদালত বিভিন্ন এখতিয়ার রয়েছে এই কথা। আর যেমন উনি লিখছি কি দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী মামলা দায়েরের ক্ষেত্রে দেওয়ানি আদালতের বিভিন্ন এখতিয়ার রয়েছে। এই কথাটা লিখতে বুঝে যে দেওয়ানি আদালতের কয় ধরনের এখতিয়ার রয়েছে, এই প্রশ্নের উত্তরে এই ধরনের কথা দিয়ে শুরু করা যায়। কথাটা বোঝা গেছে না? আর আমাদের তো এখতিয়ারের প্রকারভেদ চাওয়া হয় নাই, আমাদের মূল ফোকাসটা হচ্ছিল কি যে একটা মামলা সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করতে হবে। তাহলে এই জন্য আমরা যেটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, যেটা বলছিলাম আমাদের, যে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখতিয়ার রয়েছে, এইটা এক জিনিস। আর এই যে লেখছেন যে দেওয়ানি মানে মামলা দায়েরের ক্ষেত্রে বিভিন্ন এখতিয়ার রয়েছে, এরপরে লিখবেন কি যেটা বলছিলাম যে যেমন আর্থিক এখতিয়ার লিখবেন। তারপর আবার কি আর্থিক এখতিয়ারটা আসলে কি, আর্থিক এখতিয়ারটা কি, যে অর্থের পরিমাণের উপরে, অর্থের পরিমাণের উপরে ভিত্তি করে আদালতের যে এখতিয়ারটা নির্ধারণ করা হয় সেটা হলো আর্থিক এখতিয়ার। এইখানে তখন আপনি বলতে পারেন যে দেওয়ানি কার্যবিধি 15 ধারায় বলা আছে যে আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে আমার সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে। কিসের ক্ষেত্রে? আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে, এটা আর্থিক এখতিয়ারের কথা। বিষয়বস্তু যে এখতিয়ার, সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে কিন্তু আমার আর্থিক এখতিয়ার কোন রকম ইয়ে করে না, এটা জানি তো। বিষয়বস্তু এখতিয়ারের ক্ষেত্রে মানে আর্থিক মূল্যবান, আচ্ছা ওনারা আমি জিজ্ঞেস করি, বলেন উদাহরণ লেখেন কয়েকটা, বিভিন্ন উদাহরণে এখতিয়ার সম্পন্ন ক্ষেত্রে, যে ধরেন ক ক যে কোনো ধরনের কয়েকটা ইয়ে লেখেন, এরপরে আপনার এক একটা প্রশ্ন কি কত ভাবে বিভিন্ন দিকে যেতে পারে। ক 5% সম্পত্তি বন্টনের প্রার্থনায় একটি মোকদ্দমা দায়ের করতে চায়। ঠিক আছে, আচ্ছা 5% সম্পত্তির সম্পত্তি বন্ধনের 5% সম্পত্তির প্রার্থনায় আর্থিক মোকদ্দমা বন্টনের মোকদ্দমা দায়ের করতে চায়। 5% সম্পত্তির আর্থিক মূল্যবান, আর্থিক যার আর্থিক মূল্যবান সম্পত্তির আর্থিক মূল্যবান 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। আচ্ছা, তো মোকদ্দমাটি যুগ্ম কি বলেন তো ক ক ক মোকদ্দমাটি তাতে লিখতে হবে। ক মোকদ্দমাটি যুগ্ম
যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করলে আচ্ছা আদালতের বিচারক মোকদ্দমাটার আর্জি প্রত্যাখ্যান করেন। মোকদ্দমার আর্জি প্রত্যাখ্যান করেন। আপনি কি আদালতের উক্ত সিদ্ধান্তের সাথে একমত? এই যে আগে এই এখানে দিয়ে করা যাবে না, সব নিজের মধ্যে রাখতে হবে। কারণ আপনার এই দ্বারা অন্যের চিন্তা শক্তি কি হয়ে যাবে, লোপ পাবে, সেটা চিন্তাই করবেন। এতে ডাক্তার যেহেতু সে তো বিভিন্ন রোগের ঔষধ বিক্রি করে, তার মানে সে আইনের ঔষধও তার কাছে আছে। হ্যাঁ। আচ্ছা আর্জি কি করছে? তাহলে আপনি কি আদালতের উক্ত সিদ্ধান্তের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দিন। এবারে এটা যুক্তি দেওয়ার দরকার নেই, আপনি আগে মনে মনে সাজান। কারণ যুক্তি দিতে গেলে যে সময় যাবে, তাহলে তো আমি তো সিলেবাস করতে পারবো না। কি কি মানে কোন কোন ধারা বা কি কি আসবে, এইটা একটু আপনি সিরিয়ালি করেন। সবাই চিন্তা করবেন। আপনাকে কি দেখছি না এর আগে? দেখি নাই? আচ্ছা, নতুন আছে কয়জন? 2 জন। আপনার দেখছি কত? হ্যাঁ, এই ক্লাসে নতুন কিন্তু কোথাও দেখছি কোন হলে? ও হ্যাঁ, তাই তো। সেশন কত? 6-7 তাহলে দেখছি। কত নম্বর বলছিলেন? 200 কত? 121 121। কোন সাবজেক্টে করছেন? এটার জন্য 5 মিনিট চিন্তা করে লিখতে বলি নাই। আপনি শুধু মানে উত্তরে কি কি বিষয় আপনি করবেন, মানে আপনার উত্তরে কোন কোন ধারা বা আর কি কি বিষয় আলোচনায় আসবে সেটা পয়েন্ট আকারে 4-5টা পয়েন্ট আপনি লিখতে পারেন। বইগুলো যাবে না, এগুলো হলো মাথা দিয়ে এখন করতে হবে। বই খুললে খুলতে পারে, সমস্যা নেই। যেটা বলছি না, এইখানে খুঁজে পাওয়া যাবে। মাথা খুলতে হবে। হয়েছে? আচ্ছা থামেন। এই ওয়ার্ডটা আসলে মনে হয় যে মারা গেছে, নিবাসী বন্ধ বলে কিন্তু এটাকে নিচে এটা আছে। দেখছেন? মনে করতে বললেন না, হ্যাঁ, ও পয়েন্ট যদি লিখবেন। কি খুরশেদ সাহেব লিখছেন? আপনি কিন্তু টার্গেট আজকে। মুফতি সাহেব, এই যে আরেকজন যে নামাজ পড়াইতো, কোথায় আসে না? এখানে আসে নাই না? রেজাল্ট আসে নাই? রেজাল্ট আছে। মুফতি নজরুল ইসলাম আসেনি, বুঝলে না?
এই আসলে আসলে ওইগুলা আসেন কোনগুলা? ওই কুমিল্লা ওই মুক্তিযুদ্ধ তো শেষের একদম মানে শেষের দিকে আসছে, একটু এখনই আসতে আসতে লেগে থাকতে হয়। এই কি অবস্থা? হ্যাঁ, মেধাবীদের খবর কি? হ্যাঁ, লেখা হয়েছে? পরীক্ষার হলে সারা সারা সে দেখায় না হ্যাঁ, সে হলো ফেল স্টুডেন্ট পরীক্ষার হলে দেখে লিখিত জিনিসগুলা এখন এমন ভাবে আসে লিখতে হবে। পাবলিক ইউনিভার্সিটি ছেলেপেলে যেগুলো লয় অনার্স করে এগুলো এগুলো যদি দিয়ে দেবেন বের হয়ে যাবে। এই ওই টাইপের কোনো কিছু মাধ্যমে কাজ করে নিয়ে এসে লিখে দেবে। তারপরে বই সম্বন্ধে ধারণাই থাকে না। কি বলেন, এবারে আসি একজন একজন করে। আমি আগে ডাক্তার যে ইয়েস বলছে, আপনি আদালতের সিদ্ধান্তের সাথে একমত না। একমত না? কেন একমত না? কারণ হচ্ছে স্যার, ওয়ার্ডের সাথে 10 ওয়ার্ডের সাথে 11 অনুযায়ী আদি প্রত্যাখ্যানের যে 4টা শর্ত আছে সেই শর্ত এখানে ভুল করে না। তাহলে তো এটা কিভাবে লিখতে হবে? কিভাবে লিখতে হবে? এখানে হচ্ছে প্রথম আদালতে বিচারকের বিষয়ে লিখতে হবে। আচ্ছা, আপনি এর সাথে একমত না, তো কি করা উচিত ছিল? ফেরত দেওয়া উচিত। ফেরত দেওয়া উচিত ছিল। সবাই কি এটার সাথে একমত? কেউ লিখছেন যে আদালতের সিদ্ধান্তের সাথে দ্বিমত করছেন কেউ? হ্যাঁ, আদালত কি করছে? প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করা কি ঠিক আছে? হ্যাঁ, প্রত্যাখ্যান ঠিক আছে। প্রত্যাখ্যান ঠিক আছে কার কার মতে? শেষে হাত তোলেন। এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করেছে, মামলা হাতে করে আমি হ্যাঁ, ঠিক আছে। এখতিয়ারবিহীন আদালতে মামলা যদি দায়ের করে আসি এই যে পয়েন্টগুলো এভাবে। হ্যাঁ, এই এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে কি করতে হয়? হ্যাঁ, সে তো প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান মানে কি? রিজেক্ট। এটা ফেরত দেয় নাই না, কি দাঁড়াইলো? এবার বুঝছে? সাথে 10 এর ফেরত দিতে ছেলে তার করা উচিত ছিল কি? রিটার্ন দিতে পারতো। রিটার্ন দিতে পারতো। কোথায় বলেন নাই? সে কি দিতে পারতো? যেহেতু প্রত্যাখ্যান করছে এটা আইনগত মানে সেজন্য আপিল করতে আদালতের সিদ্ধান্ত সঠিক কিনা? আদালতের সিদ্ধান্ত সঠিক কিনা? আপনাকে যতটুকু জানতে চাইতেন, যদি বলে যে তাহলে কি করবে সেটা ভিন্ন কথা। তাইলে কি হবে একটু এটা ভিন্ন কথা। রিজেকশন কি? রিজেকশন কি? রিজেকশন কি? ডিসক্রিমিনেটিং কি করে? এবার পয়েন্টে পয়েন্টে যাইতে হবে। প্রত্যাখ্যান করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে না। কিন্তু না, প্রত্যাখ্যান হলো ইলিগাল। প্রত্যাখ্যান কি? ইলিগাল। প্রত্যাখ্যান করা ঠিক হয়নি। সে কি দিতে পারতো? সর্বোচ্চ ফেরত দিতে পারতো। ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি আমাদের কি আলোচনা করতে হইতো এখানে? এই যে সর্বনিম্ন হ্যাঁ, সর্বনিম্ন ওই যে আগের ওইটা। এবার বুঝছেন? এরকম একটা পয়েন্ট। এরপর আর একটা প্রবলেম, সেটা হলো যে ধরেন 1 কোটি টাকা দেনমোহর। এই 1 কোটি টাকা দেনমোহরের জন্য তা কত বেশি কমাই দেয় নাকি? কমাই দেয়। 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা দেনমোহরের জন্য যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করছে। যুগ্ম জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত এই ইয়াটা আপনার হচ্ছে গিয়ে আরজি রিজেক্ট করছে। প্রশ্ন এই
যুগ্ম জেলা জজ আরজি কি করছে? রিজেক্ট করছে। হ্যাঁ আমি একমত না। এটা লেখেন আগে। যুগ্ম জেলা জজ আরজি প্রত্যাখ্যান করছে। রিজেক্ট করছে। দেন না। স্যার ইয়াটা 30 লক্ষ টাকা কিন্তু। 30 লক্ষ হ্যাঁ বিবাহের জন্য। হ্যাঁ 30 লক্ষ টাকা দেনমোহর আদায়ের জন্য। যুগ্ম জেলা জজ আদালতে করছে। যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করছে। রিজেক্ট করে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ যুগ্ম জেলা জজ আরজি রিজেক্ট করছে। কি হবে? ও কি বলবো না লিখবো? আপিল হবে। আরে ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ঠিক আছে। হ্যাঁ আর্থিক এখতিয়ার অনুযায়ী সীমাহীন। এই যে দেখেন সবাই ইয়া করে মেধাবী এই দুজনে এখন একদম ঠিক থাকে দুজনে মেধাবী নাকি দুজনে কঠিন মেধাবী হ্যাঁ বলো এবার বলো ভালো না ভালো নাকি ঘুষ ভালো ভালো কি ডাক্তার সাহেব জি স্যার। কি করছে? প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করছে। ভুল করছে না সঠিক করছে? পজিশনের উপরে হ্যাঁ ভুল করছে। ভুল করছে। কেন স্যার এখানে তো ভুল করছে এটার পক্ষে কে কে আছে? ভুল করছে এটা বললে কি স্যার কিসের স্যার? এটা তো দেনমোহরের মামলা। পারিবারিক ছিল। পারিবারিক আদালত। এই এখন এই কোর্ট কি করছে আরজি? রিজেক্ট করছে। রিজেক্ট করছে। হয়নি সেটা কি হবে? ফেরত এটা ফেরত দিবে স্যার। সাথে 10 সাথে 10 অনুযায়ী ফেরত দিবে। হ্যাঁ এটা পারিবারিক আদালত, যেহেতু পারিবারিক আদালত হলো সরকারি জজ আদালত, এখানে কোনো সময় এখন নেই না। কি করবে? এটা ফেরত প্রত্যাখ্যান করবে না। ফেরত দেবে। এখতিয়ার সম্পন্ন আদালতে ফেরত দেবে। ফেরত দিবে। কারণ এটা হলো পারিবারিক আদালতের মামলা। পারিবারিক আদালতের মামলা ঠিক আছে না? এটাকে বলা হয় কি বিষয়বস্তু এখতিয়ার। আর এটা একটু লিখে রাখেন বিষয়বস্তু এখতিয়ারের মধ্যে আবার কি কি আছে? যেখানে আর্থিক সংশ্লিষ্টতা জরুরি না। আর্থিক সংশ্লিষ্টতা জরুরি না মানে কি অর্থের পরিমাণটা নির্ধারিত দরকার। জরুরি না। সেটা কি কি অর্থঋণ অর্থঋণ পারিবারিক আদালত ল্যান্ড সার্ভে এগুলো অর্থ তো আছে জড়িত কিন্তু বিষয়বস্তুর আলোকে এটা কখনো আর্থিক সীমার উপরে কোর্টের এখতিয়ারটা নির্ধারণ করে না। মানে এরকমের না যে 5 লাখ হইলে সহকারী সিভিল জাজ কোর্টে 25 লাখ হইলে বা 20 লাখ হইলে সিনিয়র সিভিল জাজ। কারণ পুরো নামটাই হলো অর্থঋণ। বিষয়বস্তুটা কি অর্থঋণ। বিষয়বস্তুটা হলো দেনমোহর। বিষয়বস্তুটা হলো ভরণ পোষণ কত টাকা এটা বিষয় না। তাহলে বিষয়বস্তুর আলোকে যে মামলাগুলো দায়ের হয় সেই বিষয়বস্তুর ক্ষেত্রে অর্থের পরিমাণ জরুরি নয়। বিষয়বস্তুর আলোকে মামলাটা ওই সাবজেক্ট রিলেটেড। যেমন সাকসেশনের মামলা কোথায় করি আমরা? জেলা প্রশাসকের কোর্টে। কোথায় করি? যুগ্ম জেলা জজ। মূলত মামলাটা ইয়া হচ্ছে জেলা জজ তার ডেলিগেটেড পাওয়ার হিসেবে এটা করে যুগ্ম জেলা জজ। কিন্তু এটা তো আপনার মানে 3 লাখ টাকার সাকসেশন যদি হয় তাও ওইখানে আবার যত মানে অর্থের সীমা না থাকলেও একই। ক্লিয়ার? এই বিষয়গুলো মাথা থাকবে। তাহলে আমি কিন্তু এই এখতিয়ার নিয়ে আমি আলোচনা কিন্তু শেষ করতে চাইছি। 6-15 আর কি কি ধরনের প্রবলেম আসতে পারে এই যে ধরেন বলে দিলাম যে একটা মামলা উনি করছে হলো ইসে এই অর্থনীতি আদালতে অথবা করলো পারিবারিক আদালতে। এরপরে একটু পেছাই দিল যে পারিবারিক আদালত মামলার আর্জি প্রত্যাখ্যান করতে পারে অথবা আপনার ফেরত দিতে পারে। তাহলে প্রত্যাখ্যান বা ফেরত এটা
আইনসঙ্গত কিনা এটা আমরা আবার কিসের সাথে মিলে দেখবো, অর্ডার 7, রুল 10 আর 11, এই দুটোর মধ্যে আমরা মিলিয়ে দেখবো। এখানে একটা বিষয় আছে, বার্ড বাই ল, বার্ড বাই ল, যে মামলাটা বার্ড বাই আইনে বাধা, আইনে বাধা, আইনে বাধা যদি থাকে মানে কি এই মামলাটা আর চলতে পারে না কোনোভাবেই, এটা কোনো আদালতে আর এই ধরনের মামলা চলবে না, তাহলে এটাকে বলা হয় কি বার্ড বাই ল। তখন আপনার আরজি রিজেক্ট দিতে পারে। তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু দুইটা দিকেই কোর্টে যাওয়ার সুযোগ আছে, সে রিটার্নও করতে পারে আবার সে আরজি রিজেক্ট করতে পারে। বার্ড বাই ল বুঝি, দায়েরে বাধা, দায়েরে বাধা মানে কি বলা হয়েছে যে এই মামলাটা এই আদালতে চলবে না বা এই নিয়ে সিভিল কোর্টে কোনো মামলা দায়ের করা যাবে না, সেটাকে বলা হয় কি বার্ড বাই ল। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব এখন 16 ধারায় আমাদের কয় শ্রেণী মামলা ধারা বলা আছে, 6 শ্রেণী, মনে আছে প্রিলির সময় ইয়ে করছিলাম। জি স্যার, 6 শ্রেণী মামলা কথা বলা হয়। 6 শ্রেণী মামলা আমাকে হুবহু মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে এই কারণে যে আমাকে যদি একটা প্রবলেম দিয়ে দেয়, কি দিতে পারে, প্রবলেম দিতে পারে। যেমন ধরেন একটা উদাহরণ লেখেন, দেখছেন মিস্টার এক্স নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও মৌজার জেল নাম্বার 73, জেল নাম্বার 73, মানে জাস্ট একটা জেল নাম্বার দিলাম, খতিয়ান নম্বর এত, খতিয়ান ডট ফাঁকা রেখে দেন, 1 একর জমি, 1 একর জমি। আচ্ছা, এনআরবিসি ব্যাংকের মতিঝিল শাখায় এনআরবিসি ব্যাংকের শাখায় বন্ধক রাখেন, নির্ধারিত সময়ে সুদ সহ ঋণের টাকা পরিশোধ করলেও ব্যাংক উক্ত সম্পত্তি দায়মুক্ত করে না। ঠিক আছে, করে না। তারপরে কি মামলা শুরু করছে কারণ দিয়ে এখন এক্স এই সম্পত্তি ইয়া করার জন্য, মুক্ত করার জন্য মুক্ত করার জন্য কোন আদালতে মামলা দায়ের করবে? ঠিক আছে, আচ্ছা, এখন এই যে মূলত
প্রশ্ন ইয়েটা আমাকে ধরতে হবে। মামলার বিষয়বস্তুটা কোথায়? এখানে শোনেন, আমাদের প্রশ্নগুলো সিপিসির বাইরে থেকে সাধারণত আসবে না। এই যে যদি প্রশ্ন আসে তাহলে মানে ইয়ে করে জায়গা মতো যেতে হবে, কিন্তু এখানে কোন সেকশনটাকে হিট করছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। মানে এদিক সেদিক ঘুরে একবারে প্রশ্নকে খুব জটিল করার দরকার নাই। বুঝা গেছে না? যায়নি এখানে মূলত এখন বলেন তো যে সবাই লেখে যে এটা কত ধারার আলোকে উত্তর লিখতে হবে এবং কোথায় আমি এই মামলাটা দায়ের করবো। এর কোন আদালত বলতে বোঝানো হচ্ছে যে আসলে বেসিক্যালি কোন এখতিয়ার সম্পন্ন আদালত। সোনারগাঁও হবে না ঢাকা হবে? টেরিটোরিয়াল জুরিসডিকশন বা কি সেইটা, এটা কত ধারা অনুযায়ী এই এখতিয়ারটা ইন্টার হবে? 16 ধারা। এটা কত ধারা অনুযায়ী? 16 ধারা। 16 ধারা অনুযায়ী। আচ্ছা, এখন এটা বই দেখে উত্তর দেন, বই দেখে উত্তর দেন। স্যারের গোয়াতে লেখা আছে। কোথায় হবে? 16 সিতে তো মানে ফাইভ ক্যাটাগরির একটা। এখন মামলা করতে হবে কোথায়? এই যে আগে পুরোটা পড়েন। এটা নারায়ণগঞ্জ জেলার স্যার আদালতে মামলা করতে হবে। বিষয়বস্তুটা এটা নারায়ণগঞ্জের সোনারগাঁও মতি দিলে পারবে। উচ্চ সাহেব বলছি পুরোটা পড়েন। হ্যাঁ, কোথায় লেখা? কোথায় লেখা আছে? এই তো ঘরে লেখা আছে। বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে সেখানে মামলা সেখানে বিষয়বস্তু হলো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে শোনা গেছে। বিষয়বস্তু কি ব্যাংক না অঞ্চলি সম্পত্তি? বন্ধকি সম্পত্তি জমি। নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের সোনারগাঁও এই জন্য ওখানে মামলা কোথায় দেওয়া হবে? নারায়ণগঞ্জের সোনারগাঁও আদালত। পুরো ধারাটা পড়েন। মন্ত্রী সাহেব শুধু বন্ধক থাকে কিন্তু কোন সম্পত্তি ক্ষেত্রে স্যার নারায়ণগঞ্জ। হ্যাঁ, তাড়াতাড়ি পড়েন। গতকাল বলেছি মুখ্যমন্ত্রী ইসলামিক সম্মান কারণ কোথায় বলা আছে? খালি আমি জানতে চাই কোথায় বলা আছে, কেউ কেটে বলে না। কোথায় বলা আছে? শীতে কি বলা আছে? ইস্তাবার সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে বা যার সম্পর্কিত দায় পরিশোধ বিক্রয় অথবা মুক্তির জন্য। মুক্তির জন্য। মুক্তির জন্য মোকদ্দমা। হ্যাঁ, এটা তো ক্যাটাগরি বলছে, 6 শ্রেণী মামলা কথা বলছে। এই মামলাটা কোথায় দায়ের হবে সেই কথাটা কই লিখছি? আমি কি হেডলাইন করেন না শিক্ষক? বারোটার মধ্যে ধারা করতে হেডলাইন আছে। আরে বাপু, আপনি এই জায়গায় আসেন। স্যার 188 চেয়ারটা নিয়ে আমার কাছে আসেন। পুরো ধারাটা পড়তে বললাম। পুরো ধারাটা না পড়েই এক একজনে এক এক কেয়ার আগে উত্তর দেবে, মানে ইয়ে হয়ে যেতেছে। আবার আপনি বিবেকী নিয়ে আসতে বলছেন। 16 ধারা বিবেকী কোনো কথা আছে না? স্যার পড়তে গেছে আগে পুরো ধারাটা পড়ে এরপরে আগেই নিয়ে কারণ সেই আদালত স্থানীয় সীমার মধ্যে সম্পত্তি এই আদালতের স্থানীয় সীমার মধ্যে আমরা করা শেষ আর নাই অথবা আর নাই। আমি ওই ইয়ে বই নিয়ে এসেছি, বেয়ার একসারা পরীক্ষা হলে যাবেন না, আবার বই নিয়ে পরীক্ষা হলে যাবেন না। বেয়ারে মাথায় না ঢুকে পরীক্ষা হলে যাবেন না।
স্যার দুই আদালতে করা যাবে, স্বেচ্ছায় বিবাদী যেখানে বাস করে কই পেয়েছে এবং বাণিজ্য ব্যবসা করে। একেবারে ক্ষেত্রে পারে দেবো এই যে 16 দিত ডাক্তার চালানো তারা পেতে আমরা সারা কাম হইবে না পুরো ধারাটা পড়তে বললাম ধারা হ্যাঁ ওই যে ইও দ্বারাই বলছে একটা যে ইও জলবায়ু পরিণত ক্ষেত্রে যে স্থানে পূর্ণ বা আংশিক ভাবে মামলার কারণ উদ্ভব হয় কিংবা যে আদালতের স্থানীয় এখতিয়ারের সীমারেখার মধ্যে প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বিবাদী বসবাস করে বা বাণিজ্য করে বা ব্যক্তিগতভাবে লাভের নিমিত্তে কাজ করে সে আদালতে মামলা দায়ের করতে হবে। দুই জায়গায়। স্যার এটা আপনি স্যার 16 ধারায় বলা আছে না নাই তবে শর্ত থাকে যে উপরিলিখিত মোকদ্দমা সমূহ যে কোনো আদালতের স্থানীয় সীমার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত বা গ দফা আছে গ দফায় কি আছে গ দফায় তো এটা ফরক্লোজার আর রিডেমশন গ দফায় বর্ণিত মোকদ্দমার ক্ষেত্রে যেখানে মোকদ্দমার কারণ পূর্ণভাবে অথবা আংশিকভাবে উদ্ভব হয়েছে সে সমস্ত আদালতে রুজু করতে হবে আছে গ দফার ক্ষেত্রে কেন কে আরো যদি বলতে পারে কেন স্যার বাবা এটা বলছি না। কি বুঝছেন বলছি কেন এখানে দফা কয়টা ক্লোজ কয়টা ছয়টা ছয়টার মধ্যে সে বললাম না কোথায় আছে সেটা তো বলেন নাই গ দফায় গতে তো ওইটা না বিজেপি দলের যে শর্ত থাকে যে এই জায়গায় আছে যে ছয়টা ধারা ছয়টা দফা বর্ণনা করার পরে যেখানে বর্ণনা করা হয়েছে যে গ দফার ক্ষেত্রে এখানে ছয়টা মামলার কথা বলছে কয় শ্রেণীর মামলা ছয় শ্রেণীর মামলার মধ্যে শুধুমাত্র গ শ্রেণীর মামলা আলাদা করে বলছে যে এইটা যেখানে কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করছে সেখানেও দায়ের করা যাবে সম্পত্তি আছে সেখানে তো করাই যাবে কজ অফ অ্যাকশন যেখানে অ্যারেস্ট করছে আছে লেখা না নাই কজ অফ অ্যাকশন তো মতে দিলে কেন আপনি তো কজ অফ অ্যাকশন এই বরিশাল বিষয়ে অ্যারেস্ট করতে পারেন খালি মতে দিল মাথায় কেন আইনজীবীদের সবসময় মানে জটিল এবং কোনো কিছুকেই প্রথমে পজিটিভ নেওয়া যাবে না পজিটিভ নেগেটিভ দুই ধরনের চিন্তা না থাকতে পারলে আইনজীবী হওয়া যাবে আমি কেন বলতে দিল কেন বলছি কি কজ অফ অ্যাকশন মানে কি কজ অফ অ্যাকশন এমন একটা মুক্ত ধারণা এটা যে কোনো জায়গায় আপনি দাঁড় করতে পারেন মিথ্যে বললে সত্য বললে মানে কি কজ অফ অ্যাকশন কিভাবে দাঁড়াবে ধরেন এই সম্পত্তিটি কোথায় অবস্থিত কার সম্পত্তি কার কাছে এনআরবিসি ব্যাংকের কাছে এখন এনআরবিসি ব্যাংক প্যালেস কোন জায়গায় অবস্থিত প্যালেস মতিঝিলে অবস্থিত হ্যাঁ নাম শুনে নাকি কি গ্র্যান্ড সুলতান কোন জায়গায় অবস্থিত সিলেট এটা শুনছেন আচ্ছা বিভিন্ন সময় ব্যাংক মানে তার বড় বড় ভিআইপি ক্লায়েন্ট নিয়ে প্রোগ্রাম করে না বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি বা বিভিন্ন ইয়া করে না করে এখন ধরেন এনআরবিসি ব্যাংক তার এরকম ক্লায়েন্টদের সাথে আপনার গ্র্যান্ড সুলতানে ভিআইপি ক্লায়েন্টদের সাথে নিয়ে তাদের নিয়ে একটা 2 দিন ব্যাপী একটা প্রোগ্রাম করছে হ্যাঁ ওইখানে বসে আপনার মিস্টার এক্স দাবি করছে ওই চেয়ারম্যানের কাছে এনআরসি ব্যাংকের চেয়ারম্যানের কাছে বা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে যে আমার তো লোন পরিশোধ আমার ইয়া করে দেয় রিডিম করে দেয় সে বলছে যে না দেবো না কাজ অবশ্যই কোথায় এসেছে ওই গ্রাম সুলতানে বুঝে তাহলে কজ অফ অ্যাকশন যে কোনো জায়গায় এটা ছিল প্রতিদিনও করতে পারে বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি অ্যারেস্ট করতে পারেন আর আরেকটা জায়গায় যেখানে সম্পত্তি অবস্থিত এই কথাটা কেউ বারবার করে বলতেছি বইতে পড়েন এই ধারণাই তো আমরা বুঝতে না এটা পাওয়া গেছে এখন আমি এখতিয়ার নিয়ে আলোচনা আমরা শেষ করব 16 ধারায় কয়টা 6টা এই 6টার গতে যেটা আছে গতে আমার দুই ধরনের মামলা আছে একটা হচ্ছে ফরক্লোজার আর একটা হচ্ছে রিডেমশন একটা ব্যাংক করে আর একটা হচ্ছে মানে যিনি বন্ধক রাখে তিনি করেন ব্যাংক কি মামলা করে ব্যাংক মামলা করে ঋণ যখন পরিশোধ না হয় তখন ব্যাংক মামলা করে এইটা বিক্রি করার অনুমতি চেয়ে যে দেয় এখন আমি কি করতে পারি বিক্রি করতে পারি আর
ব্যক্তি করে কখন, যে ঋণ পরিশোধ কিন্তু আমাকে এখন দায় মুক্তি দিচ্ছে না, তাকে একটা সার্টিফিকেট দিতে হবে যে আপনার ঋণটা কি হয়ে গেছে, পরিশোধ হয়ে গেছে। তো আপনার সম্পত্তি এখন আর ইসে নাই, বন্ধকের মধ্যে নাই, বন্ধকের আওতা মুক্ত। এটা যখন করে না তখন কি মামলা করবে, ব্যক্তি। ক্লিয়ার? আর বাকি কয় ধরনের, পাঁচ ধরনের, বন্টন, স্থাবর সম্পত্তির উপরে ঘোষণা, হ্যাঁ, এরপরে আপনার স্থায়ী সম্পত্তির দখল উদ্ধার, ক্ষতিপূরণ, এগুলো সব কোথায়, যেখানে প্রপার্টি অবস্থিত সেখানে। স্যার খালি হেডলাইন বিষয়বস্তু যেখানে, মামলা সেখানে, হেডলাইন শেষ। স্যার একটা নতুন বিষয় আছে তাই না? হ্যালো, কজ অফ অ্যাকশনের ধারণাটাই তো জানতাম না, যে এটা বেসরকারি। হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক আছে, নতুন একটা আইডিয়া পেলাম স্যার, কি আইডিয়া? কজ অফ অ্যাকশন যে কোনো জায়গায়। হ্যাঁ, ধরার ভিতরের গভীরের কথাটা স্যার বাকি যে পাঁচটা আছে, ওই পাঁচটা কজ অপশন যেখানে হবে সেখানে হবে না। না ওটা প্রপার্টি যেখানে অবস্থিত সেখানে। ক্লিয়ার? এরপরে আসেন, স্যার এখানে যে কোন দফাটা লিখছে যে যেখানে ব্যবসা করে বসবাস করে, কোনটা? এটাও করা যাবে, সেটাও করা যাবে। এটা ওইটা ওই ব্যবসা, ওই ওইটা তো স্যার স্থাবর সম্পত্তি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা, সবগুলো না, আলাদা আলাদা করে এদের পুরো ধারাটা এখন পড়তে হবে। পুরো ধারাটা পড়ে একটা ধারণা নেবেন আপনি, ধারণা নিলে যে কোন মামলা কোথায় করা যায়। এরপরে থাকে কি 17 এবং 18। যদি এটা আপনারা নিজেরা পড়ছেন একাধিক করে, যে যদি একাধিক আদালতের এখতিয়ারের মধ্যে থাকে হয়, তাহলে কোথায় মামলা দায়ের করা যাবে? সূর্য সেন, যে কোনো এক জায়গায় নাকি? আচ্ছা, এখানে একটা শর্ত আছে, সেই শর্তটুকু শুধু লিখে নেন, মাথার মধ্যে রাখবেন, পরীক্ষা হয়ে ঢেলে দিবেন। সেটা কি? সেটা হলো পুরো প্রপার্টি বিচার করার এখতিয়ার ওই কোর্টে থাকতে হবে। আমি বুঝাচ্ছি, ঠিক আছে? সবাই তাহলে বুঝে নেন, তারপরে লেখেন। আর এবার প্রবলেম বেশি আসবে, হ্যাঁ আশা করা যায় প্রবলেম বেশি আসবে। প্রবলেম আসলে ধরে জাস্ট সেকশন টাচ করে উত্তর লিখে আসলেই হয়ে যাবে। আর যদি এরকম মানে মোকাদ্দেসের মতো লেখা শুরু করেন তাহলে তো হবে না। হবে কেমন? মোকাদ্দেস পাঞ্জাবি নিয়ে গবেষণা করে। স্যার সব সব অন্যান্য বিষয়, হ্যাঁ সব বিষয়ে এরকম প্রবলেম হ্যাঁ, পেনাল কোড এই সে বেশিরভাগই তো আপনার প্রবলেম, বিশেষ করে সিএফসি, পেনাল কোড, সিপিসি, এগুলো প্রবলেম আপনার বেশি থাকতে পারে। তামাদি সব জায়গায় প্রবলেম দেওয়া যায় না, আইন মানে তো প্রবলেম। তার মধ্যে অনেক জায়গায় কমন মানে একটু মাথায় আসতেছে না কোনো অর্ডার বা সেকশন, তখন জায়গায় দেখলাম না থাকলে তখন ধারণা দিয়ে লিখে আসবেন, কি করবেন? না থাকলে কোথেকে নেবেন? গণনামূলক প্রশ্নটা কি কম আসবে না, আমি তো বলিনি আসবে না। কি আসবে কি আসবে না তো জানি না, জানি 15 মার্কের প্রশ্ন, 10 মার্কের বর্ণনামূলক দিল, 5 মার্কের আপনার প্রবলেম দিয়ে দিল, শেষ। এই প্রশ্নটা কেবল ভিডিও করবে না কেউ যদি আপনার হ্যাঁ? প্রশ্ন কারা করবে? প্রশ্ন কারা করবে এই ব্যাপারে তো বারবার সাথে আমাদের কোনো কথা হয় নাই। তাই হয়তো স্যার এবার পিএইচডি করছে হলো ঢাকা ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টি। এইখানে আমি ধারণা করতে হ্যাঁ কেন? প্রশ্ন তো সহজ করছে। এই কোশ্চেন হইতেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেই কোশ্চেন করে এমসিকিউ হয়েছে, প্রশ্ন হয়েছে মানে ঢাকার ফলানো প্রশ্ন। কোশ্চেন সহজ কোশ্চেন এখন সবাই দেখেন বাবা রে বাবা, যে ছেলেটা সেকেন্ড ইয়ারে পড়ে আমরা বসে দেখ নাই পাস করব। আর যাই বস তবে আমাদের এখানে তো ভালো পাস করছে, জাতীয় ভাবে পার্সেন্টেজ ছিল 24। আমি তো দেখি আমাদের এখানে সবই তো পাস করছে, ফেলটা কম। আজকে থেকে আপনার অনেক কথা আমার মনে হলো যেগুলো যেগুলো আপনি মুখে মুখে বলছেন আমি বলিনি, কিন্তু যেগুলো মুখে বলছেন ওগুলো তো মাথায় রাখতে হবে। আমার 8টা মডেল টেস্ট আছে, এইগুলো 8টা মডেল টেস্ট আছে আমার।
আর আমার ঘরে থেকে অনেক প্রশ্ন দিতে লেগে তখন ওই প্রশ্ন যখন করছি তখন আইনের মূল কথা আমি বইয়ের বেসিক জানতে হবে, বেসিক। আপনি এখনো বেসিক কোথায়? আপনার বেয়ার এক করে দেন ভালোভাবে, ইনশাআল্লাহ পরীক্ষায় পাস। বেশি দৌড়দৌড়ি করার দরকার নেই, সমুদ্রে সাঁতার কাটার দরকার নেই। আপনি খালে আসবেন, সমস্যা নেই। লিখতে হবে, ঘুরে লিখতে হবে। চিন্তা করে কোথায় concentrate করতে হবে। Section এর মধ্যে। বাজারঘাট দোকানে দৌড়দৌড়ি করার সময় এখন আছে? নাই। আচ্ছা, এখন কোথায় আসছি আমরা? যে যদি তুই আদালতের এখতিয়ারের মধ্যে হয়, তাহলে কমন কথা যে কোনো এক জায়গায় আমি দায়ের করতে পারবো, এটা সবাই আমরা জানি। আর যদি আনসার্টেন হয় তাহলে আনসার্টেনিটির যে কোনো এক জায়গায়, আনসার্টেনিটি মানে অনিশ্চয়তার মধ্যে যে কোনো এক জায়গায়, কথাটা বুঝছি না বুঝি নাই? খুশি সাহেব বুঝছেন? সেই মানে কি ব্যাখ্যা করে দেন? স্যার দুই এলাকার মধ্যে যে কোনো একটা না, সেটা তো গেল 14তে 17তে। আর বলছি কি, যদি জায়গাটা অনিশ্চিত হয়, তা সেই অনিশ্চিত হলে কোথা দায়ের করবো? অনিশ্চিত হলে যে কোনো একটা সে যে কোনো এক জায়গায় মানে কি? সেই দুই জায়গায় অনিশ্চিত। সম্পত্তি বেশি থাকে যদি তাহলে তো বলবেন না। না, যে দুইটা ভিতরে অনিশ্চিত, ওই দুইটা একটাই। অনিশ্চিতটা কারণ বাংলাদেশ ব্যাপী না, হ্যাঁ, এটাই। অনিশ্চিতটা বাংলাদেশ ব্যাপী না। ধরেন আপনি অনিশ্চিত এর মধ্যে, এটা কি শরীয়তপুরের মধ্যে পড়ছে, না চাঁদপুরের মধ্যে পড়ছে, নাকি মুন্সিগঞ্জের মধ্যে পড়ছে, নাকি কুমিল্লার মধ্যে পড়ছে? তাহলে আপনি কোথায় দায়ের করবেন? কুড়িগ্রামে? মানে অনিশ্চিতের যে কোনো এক জায়গায়। অনিশ্চিত বলতে তো বাংলাদেশ ব্যাপী অনিশ্চিত না। অনিশ্চিত হইলে কিরকমের হয়? যে পার্শ্ববর্তী অ্যাডজাসেন্ট এরিয়ার মধ্যে অনিশ্চিত। যে ধরেন কথা আমাদের এই যে মানে একদিকে হলো নারায়ণগঞ্জ, একদিকে হলো মুন্সিগঞ্জ, আর একদিকে হলো কুমিল্লা। যে আমার প্রপার্টিটা আসলে নারায়ণগঞ্জে নাকি মুন্সিগঞ্জে নাকি কুমিল্লা, আপনি অনিশ্চিত। তাহলে আপনি মামলা করবেন কোথায়? বরিশালে? না, এইটাই বুঝতেছি যে অনিশ্চিত থাকলেও কিভাবে লিখবেন যে এই অনিশ্চয়তাটা মানে এই যে আদালতের মধ্যে অনিশ্চয়তাটা কাজ করে, সেই আদালতের, এই যে মানে যে কোনো আদালতে করতে পারবো না। অনিশ্চয়তা থাকলে এই যে আদালতের মধ্যে অনিশ্চয়তা, সেই আদালতের মধ্যে। এটি গেল কত কথা? 17 এবং 18 কথা। এখানে আরেকটা কথা বাকি আছে, সেটা তো পরে নেই, শিরোনাম করি না স্যার। সেটা কি? সেটা হলো এই মনোযোগ দিতে হবে, নতুন সেটা কি? সেটা হলো ধরেন যদি বলা হলো যে পার্টলি অবস্থিত 1 একর সম্পত্তি নিয়ে মামলা করছে। এই 1 একর সম্পত্তির 95 অবস্থিত নারায়ণগঞ্জে, 5 অবস্থিত মুন্সিগঞ্জে। তাহলে আপনি মুন্সিগঞ্জে করতে পারবেন। শর্ত কি? সম্পূর্ণ প্রপার্টি 5 একরের না, পুরো 100 একর। যেখানে বেশি স্যার ওখানেই তাহলে সম্পূর্ণ সম্পত্তিটা সম্পূর্ণ আদালতে করতে হবে। দুই একসাথে করতে পারবে, তবে পুরো প্রপার্টির বলতেছি যে বোঝেন নাই শুনবেন, বলেন। মানে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ যদি 95 একর থাকে, নারায়ণগঞ্জ যদি 5 একর থাকে, তাইলে নারায়ণগঞ্জে মামলা করা যাবে। তবে 100 একরের ক্ষমতা সম্পূর্ণ এখতিয়ার আদালতে। উনি যেটা বলছে, উনি বলছে কি তাহলে 95 কোটি যে করো নাকি, কিন্তু আমরা সেটাই শিখতেছি না। আপনি ওই 5 যে জেলায় অবস্থিত, সেই জেলায় আপনি কি করতে পারবেন? মামলা দায়ের করতে পারবেন। এখন ধরেন 95 যে জেলায় অবস্থিত, 95 কোন কোর্টে করবেন আপনি? সিভিল জজ, সিনিয়র সিভিল জজ অথবা চিন্তা করবেন 95 যেহেতু, তার মানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ। কেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ নারায়ণগঞ্জে নাই? আছে। এবার বুঝছে? খারাপ লাগতেছে আমার? না না স্যার এবার বুঝছি কথাটা। মানে আমি কেন 95 কাছে যাবো?
আমি 5-এর কাছে 5 যেখানে আমি সেখানেই ওই জেলায় কি মানে 95 জায়গায় আমি করতাম কেন? 95 জয়েন্ট ডিস্ট্রিক্ট করতে করতাম তো কেন? 5 যে জেলায় অবস্থিত ওই জেলায় জয়েন্ট ডিস্ট্রিক্ট কোড আছে না? আছে। এবার বুঝতে পারছি? এবার বুঝছি। উনি এখন কিন্তু বুঝে নাই। উনি এতক্ষণ 95 কাছে যাইতো না, আমরা 95 কাছে যাবো না, আমরা 5-এর কাছে যাব। 5 যে জেলা অবস্থিত সেই জেলার এখতিয়ার সম্পন্ন আদালতে করতে হবে, মানে 5-এর আদালতে না। 5 তো ধরেন সিভিল জজ, কিন্তু পুরো প্রপার্টি বিচার করার এখতিয়ার সম্পন্ন আদালতে ওই জেলার ওই অধিক্ষেত্রের পুরো সম্পত্তি বিচার করার এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে। কথাটা কে বুঝি নেই? স্যার আবার 95 যেখানে সেখানে তো মামলা করা যাবে। 5-এও করা যাবে, 95 যেখানে সেখানে তো মামলা করা যে কোনো যাবে। জায়গায় করা যাবে। এই বলছি কি, যে জায়গায় করেন না কেন, যে জায়গায় করেন না কেন সেই আদালতে জি, জি। পুরো সম্পত্তির বিচার করার এখতিয়ার ক্ষমতা সম্পূর্ণ আদালতে বসে। হ্যাঁ, আমি বলি না যে 95-তে করবো না, ওটা তো আসি। আচ্ছা, তাহলে আমি 5 যেখানে অবস্থিত সেইটার আদালতে আমি করতে পারবো। শর্ত কি? সম্পত্তি বিচার করার এখতিয়ার থাকতে হবে। 17 এবং 18 দুইটাই। বুঝছি? এবার আসেন 19 নিজেরা পড়েন। ব্যক্তি বা অসম্পত্তি প্রতি অনিষ্টের জন্য ব্যক্তি বা অসম্পত্তি বুঝছি? ক্লিয়ার? এরপরে বাকিদের কত? 19 জেলা নাকি? এখন মোট কয়টা মামলা হইলো? কয়টা হইলো মোট? 16-তে 6, 16 আর 19-এ 1, কত হইলো? 7। এর বাইরে যত মামলা আছে সব মামলা অনুযায়ী বিদ্যার অনুযায়ী। বুঝতে পারছি? তাহলে মামলা দায়ের সম্পর্কিত যদি কোনো প্রবলেম আসে তাহলে আমাদের এইখানকার যারা আছে ইনশাআল্লাহ তারা কি দমে যাব? থিওরি ক্লিয়ার? এবং এটা যদি কোনো রকম আমাকে মানে ধাঁধায় ফেলতে চায় যে এক কোটি করছে সেই কোটি ফেরত দিচ্ছে অথবা প্রত্যাখ্যান করছে, তাহলে ওই আমার মাথার মধ্যে ফেরতেরও থিওরি থাকতে হবে, এই প্রত্যাখ্যানেরও থিওরি থাকতে হবে যে কোন কোন কারণে কি করতে পারে, ফেরত দিতে পারে, আর কোন কোন কারণে প্রত্যাখ্যান করতে পারে। মনে থাকবে? এই সাথে এখতিয়ারের সাথে আমি কিন্তু এই রিটার্ন আর রিজেকশন কি করে ফেললাম, শেষ করে ফেললাম। এবং এইটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আদেশ, এই প্রত্যেকটা আদেশ এইটার বিরুদ্ধে আবার কি সংযুক্ত পক্ষ কি করবে। তাহলে এখানে আমার থিওরি কি যে whether it is decree or order, ডিক্রি হলে কই যাবে? আপিল। আর চিন্তা করবো না, ডিক্রি হলে কই হবে, কি হবে? আপিল। এরপরে আসবে অর্ডার। অর্ডার হলে আমাকে দেখতে হবে যে এটা আপিলেবল অর্ডার কিনা। তাহলে প্রথম কথা হলো অর্ডার হলে আগে দেখতে হবে সেকশন অর্ডার কিনা। সেকশন অর্ডার তল্প কয়েকটা, আপিলেবল অর্ডার প্রতিষ্ঠা মুখস্থ করার দরকার নেই। আমি 10টা বা 12টা আদেশ মুখস্থ করে দেবো। কিরকম 10টা 12টা কমন কমন যে আদেশ সেটা কি কি? এটা হলো আর্জি সংশোধন, তারপরে আর্জি ফেরত, আর্জি প্রত্যাখ্যান, পক্ষভুক্তি দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর, এরপরে মামলা খারিজ আদেশ, অনুপস্থিতিজনিত কারণে খারিজ, তারপর কস্ট না দেওয়ার কারণে খারিজ, অ্যাবেটমেন্ট, এরপরে হলো আপনার এই যে জিনিসগুলো এইগুলো লেখেন আগে মঞ্জুর না মঞ্জুর আসে না, এটার বিরুদ্ধে আমি কই যাবো। তাহলে আমার প্রচলিত যে বিষয়গুলো, প্রচলিত কি কি? আর্জি সংশোধন বা জবাব সংশোধন, দুইটি মাথায় রাখতে হবে, মঞ্জুর বা না মঞ্জুর। আর্জি সংশোধন প্রথম দিলাম, এটা তো আর্জি বা জবাব সংশোধন, প্লিডিং সংশোধন, ফাইন, পক্ষভুক্তি,
পক্ষভুক্তি। তারপর হলো আরজি ফেরত, আরজি প্রত্যাখ্যান। আরজি ফেরত, আরজি প্রত্যাখ্যান। এরপর হলো মামলা অনুপস্থিতিজনিত কারণে খারিজ। এর মধ্যে আছে কি কি? 2, 3, 9, আদেশ 9 9 2, 3, 2, 3, এরপর হলো 8, এরপর একতরফা 13 তো মানে আপনি দিবেন সে দরখাস্ত যদি আপনার ইয়ে হয় 6 13 এ 9 এ লিখছি। এরপর হলো আপনার এই অ্যামেন্ডমেন্ট, যেটা অ্যামেন্ডমেন্ট কোথায়? না, অ্যামেন্ডমেন্ট ডেথ, ম্যারেজ এন্ড ইনসলভেন্সি অফ দ্য পার্টিস 22 অর্ডার 22 এখন 22 ঠিক আছে না? আচ্ছা, এরপর হলো নিষেধাজ্ঞা। হ্যাঁ, নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর। হ্যাঁ, প্রো 38 রিসিভার 44 এগুলো মুখস্থ রাখতে একেবারেই জটিল কিছু না, শুধু দেখবেন যে এইটা ওই পজিশনের মধ্যে আছে, এগুলো সবই পজিশনের ভিতরে আছে, পজিশনের মধ্যে আছে কিনা আমি বলতেছি না, আমি অত জানি না, এটা বললাম নিজেরা ওখানে যে মিলিয়ে দেখবেন, দেখতে হবে, ঠিক আছে না? এটা মিলিয়ে দেখবেন। তাহলে এমনিতে একবার পিরিলির সময় কিন্তু থিওরি মানে পিরিলির সময় তো বাড়ায় আছে না শেষে এখন কি স্যার? হ্যাঁ, ওইটা হলো ভাড়ায় আছে, ওটা ছাড়াই আর এখন তো স্যার হায়ার হয়েছিল একদিনের শেষ করে দেওয়া মানে তো জানতেন না। এটা তো আরে ক্লাস এইটাই করি, এটাই মনে হয় যে আগের ক্লাস হচ্ছে এই ক্লাসে নতুন ওইটা হলো হায়ার অ্যানাউন্স ছিল শেষের দিকে। দেখো ওই সময় একটা থিওরি দিয়েছিলাম, থিওরিটা কি এই আদেশগুলোর মধ্যে যেটাকে ফাইনালিটি মনে হয়, ফাইনালিটি বা জাজমেন্ট টাইপ থাকে, ওইটাই জাজমেন্ট। যেমন আমি বলছিলাম না 10-এর 4, 10-এর 4, এরপর হলো আপনার এই 8-এর 10 যেগুলো 21-এর 11-এর 21, 15-এর 4, এই যে যেই জায়গায় বলা আছে যে the court shall pronounce judgment against কোর্টের রায় ঘোষণা করবে, ওই দুটো রায় ঘোষণা করবে, প্রত্যেকটা আপেল, এর বাইরে যেগুলো সেগুলো কি রিভিশন, যেগুলো সাধারণত রায় ঘোষণার কথা বলা আছে। নামাজ কয়টা? নামাজ কোনটা সে? আরে আজান শেষ করে নাও রায় ঘোষণা সংক্রান্ত, রায় ঘোষণা সংক্রান্ত। যেমন আপনি দেখেন অর্ডার হলো 4, সরি অর্ডার 10, রুল 4 একটু দেখেন। সময় যেটা আমি মানে কালকে যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় যে সম্ভবত জুলাইতে হচ্ছে না, আগস্টের মাঝামাঝি বাহাদুর নাকি একটা ছেলে ইয়ে করতাম, বাহাদুর কোনটা তো বিভিন্ন সময় দেখি যে মেলে ভালো না, ভালো লাগছে। হ্যাঁ, এটা বেশি পিছিয়ে সমস্যা, তবে এই জুলাইতে দিলে আবার খুব তাড়াহুড়ো হয়ে যেত। আগস্টের যদি 9 সপ্তাহে 15 আগস্ট যদি পরীক্ষাটা হয় 14 তারিখে দেবে। আর বাবু বলে কি সবাই হাসে, 15 আগস্ট হলো শুক্রবার, শুক্রবারে আপনি 14 তারিখে শুরু 9 তারিখে 9টা যদি শুরু করে একটা পর্যন্ত পরীক্ষা দিয়ে আপনার করতে সমস্যা হবে না?
জুমা নামাজ পড়া লাগবে না তার থেকে যদি আপনি মানে 15 তারিখ শনিবার যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনার একটা যদি হয় তাহলে সে কিন্তু জুমা নামাজের ইয়ে নাই আপনার 20 বছর পরে আমাদের ক্ষমতা আসলে এই ভিডিও দেখলে আগে আপনার সাথে গেলে না তা তো ঠিক লজিক্যালি ব্যাখ্যা করে দিচ্ছি যে ওর থেকে আপনার এইবারই পরীক্ষা হচ্ছে কিবার হচ্ছে কিবার শুক্রবারে পিলি 1 ঘন্টার বিষয় কিন্তু এর আগে আপনি দেখেন ডিটেইল গুলো কিবার হয় হ্যাঁ রিটেন কিবার হয় কথা বলতে এটা সর্ববিশেষে এটা নিয়ে গেছে কলের মধ্যে বুঝলো স্যার 52 তারিখ নিয়ে গেছে হ্যাঁ গুড ফেট স্যার তাইলে 15 তারিখে সম্ভাবনা ছাত্র ছাত্র কি 15 তারিখ হলে ভালো হয় না 15 তারিখ হলে ভালো হয় মাঝামাঝি আচ্ছা পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হওয়া দরকার তারা ভালো হয় না একটা এই যে দেখেন 10-এর 4 আছে কিনা এরপরে 11-এর 21 আছে কিনা এগুলো একটু মিলিয়ে দেখেন যে সেখানে বলাই আছে যে the court pronounced judgment against এরকম কথা বলা আছে এরপরে 8-এর 10 দেখেন এই তিনটে একটু মিলান 7-এর 10 8-এর 10 এটাই এখন বলেন তো 7-এর 11 কেন এর মধ্যে আনে নাই এটা তো ডিগ্রি ডাইরেক্ট এটা তো হইবই ওটা তো ডিগ্রি ওরে আনে আনবে কেন লাগবে না ওটা তো ডিগ্রি তাহলে তিনটে একটু মিলান কোনটা 7-এর 10 10-এর সরি 8-এর 10 10-এর 10 8-এর 10 7-এর 10 7-এর 10 তো লাগবে না 8-এর 10 এরপর হলো আপনার 10-এর 4 আর হলো 11-এর 21 এই তিনটে একটু মিলান 11-র 21 হ্যাঁ কি মিলাবেন ভিতরে গিয়ে দেখবেন তো এখানে কি লেখা জাজমেন্ট ফর নাম জাজমেন্ট লেখা আছে কিনা হ্যাঁ স্যার 8-এর 10 11-এর 21 সারা ডিভিশন বলবেন না 8-এর 10 10-এর 4 আছে তো মিলিয়ে বলছি ওইখানে যাবে গিয়ে দেখবেন যে ভাষাটা ওইরকম কিনা কই দেখছে কত বড় সময় আপনি আরো পরীক্ষা কত বড় আছে সম্মতিতে তো স্যার গুণা নাই সম্মতি এই যে সম্মতি নিয়ে কথা কইছে আমরা পেনাল বোর্ডে যাই বলেন পেনাল বোর্ডে এরকম আছে কিনা যে সম্মতি থাকলেও ইন্ডিপেন্ডেন্টলি যদি কোনো ইয়া হয় তাহলে সেই সম্মতি ডিফেন্স হিসেবে কাজ করবে না কত ধরে বলা আছে আমাদের ফেডারেল এক্সেপশন আছে না কনসেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে সেটা কি না অন্যায় না কিন্তু কনসেন্ট থাকলেও অন্যায় ফেডারেল এক্সেপশনে কত ধরে আছে 94 ধরে 94 ধরে মানে হয়েছে না ফেডারেল প্রশ্নটা ইশারা আবার হ্যাঁ লাইনে নাই বেলাইনে আছে বেলাইনে স্যার প্রশ্ন আবার করেন প্রশ্ন তো এত বেশি প্রশ্ন থেকে তুমি আসবে প্রশ্ন আসবে দেখবি যে সম্মতি ধরেন একটা প্রশ্ন ফেডারেল বোর্ডের একটা প্রশ্ন এটা তো বাড়ায় এটা বাড়ায় আমি তো ফেডারেল বোর্ডে না আসলে ধরেন আপনি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ছেন কি কনসেন্ট নিয়ে যদি কোনো কাজ করেন তাহলে সেটা কি না অপরাধ এটা সাধারণ ব্যক্তির মধ্যে পড়বে কিন্তু কনসেন্ট নিয়ে কাজ করলেও অপরাধ যেটা সাধারণ ব্যক্তির মধ্যে পড়বে না এই সংশ্লিষ্ট সাধারণ ব্যতিক্রমের ধারা কোনটা সেটা 12 বছরের কম হইলে যেটা বলছে ইন্ডিপেন্ডেন্টলি যেটা অফেন্স সেখানে সম্মতি থাকা বা না থাকা
কোনো- জরুরি না, ইন্ডিপেন্ডেন্ট অফেন্স। যেমন অ্যাবর্শন করানো, পেনাল কোডে অ্যাবর্শনের ক্ষেত্রে কনসেন্ট ইমেটেরিয়াল। তাহলে এখানে দুইটা আছে, রাষ্ট্রদ্রোহিতা কাউরে খুন করে ফেলানো। আবার আপনি তো আরেক হয়ে গেলেন, আরে যেটা করে এটা আপনি আবার আরেক দিতেছেন, আপনি 89 জায়গায় আছেন, হ্যাঁ। 89 জায়গায় তো এটা না। 89 অসুবিধা এটা। হ্যাঁ, যে আপনি হলো মানে ইসে আছে যে থ্রেট যদি ভয় দেখায়, ভয় দেখায় না, থ্রেট প্রমিস ইন্ডাস্ট্রি না, মানে শুধু ভয়, কোর্স ভয় দেখায়, ভয় দেখায় যদি কোনো কাজ করায় তাহলে আপনি মৃত্যুদণ্ডের মানে মার্ডার করতে পারবেন না, আর রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহিতার মধ্যে 94 ধারায় এটা নাই। রাষ্ট্রদ্রোহিতার মধ্যে আবার আছে, ধরেন রাষ্ট্রদ্রোহিতার মধ্যে যার শাস্তি মৃত্যুদণ্ড, ওই অপরাধটা আপনি ভয়ে দেখালেও আপনি করতে পারবেন না। এই বাকিগুলো যদি থ্রেটের মাধ্যমে আপনার কাছ থেকে করাই নাই, তাহলে আপনি এটা জেনারেল এক্সেপশনে পড়বেন। বুঝতে পারছি না পারেন? এটাগুলো ভয়, এগুলো ভয় দেখাই কাজ করানো, এগুলো কনসেন্ট দেবে। আর আমি কনসেন্ট থাকলেও অপরাধ, যেখানে কনসেন্ট থাকলেও অপরাধ, সেখানে কনসেন্ট কোনো এক্সেপশন হিসেবে কাজ করবে না। সেটা কত ধারায় আছে? 90 ধারায়। সেটার উদাহরণ কি? উদাহরণ হলো যে ধরেন অ্যাবর্শন করানো। তা আপনি কেউ যদি গিয়ে বলে যে আমার অ্যাবর্শন করানো, তো ডাক্তার তো জানে না কার অ্যাবর্শন করানো দরকার, গেছে তার কাছে, মিলে গেছে, স্বামী স্ত্রী মিলে গেছে, তাহলে কে কে দায়ী হবে? স্বামী স্ত্রী দায়ী হবে, ডাক্তার দায়ী হবে। তার আবার ব্যাখ্যা, এটা কিন্তু কথা, তার আবার ব্যাখ্যা কি ডাক্তার, কি ব্যাখ্যা? পরবিশ্বাস না, ফর দ্য বেনিফিট অফ দ্য মাদার। সে আবার ইয়ে করবে কি যে আমি এই মায়ের গর্ভবতী মায়ের স্বাস্থ্যের জন্য তার জীবন বাঁচানোর জন্য এটা করছি, সেটা পরের কথা। কিন্তু ওগুলো প্রমাণিত না হয়, আইনের জেনারেল প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হচ্ছে কিছু কিছু ক্ষেত্র আছে যেক্ষেত্রে সম্মতি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে না। ঠিক আছে, এরকম একটা অপরাধ হচ্ছে সম্মতি দিয়েও কেউ করাইতে পারবে না। প্ররোচন, সম্মতিকে স্যার এখানে আরেকটা কথা আছে স্যার। সম্মতি এক জিনিস, প্ররোচনা এক জিনিস। সম্মতিটা কে দেয়? ভিকটিম নিজে, আর প্ররোচনা দেয় আরেকজন। আত্মহত্যা কি সম্মতির ক্ষেত্রে হয়? আত্মহত্যা তো ভিকটিম নিজে নিজে করে। আরেকটা সম্মতি আছে, সেটা হচ্ছে 12 বছরের নিচে কোনো শিশু যদি কোনো সম্মতি, সেটা আইনের দৃষ্টিতে সম্মতি হিসেবে হবে না। হবে না, সেটা তো ওই আলাদা ধারায় বলা গেছে। এটাই চান 90 ধারায়। ওটা আলাদা। কোনটা? স্যার আমাদের আরো লাগাইতে হবে। এই ছিল 12 আচ্ছা, নামাজ পড়ে আসছি নাকি? হ্যাঁ, নামাজ পড়ে আসছি। একই জায়গায় নতুন জিনিসের আবির্ভূত হয়। আচ্ছা ও আচ্ছা 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 ভাই কষ্ট করতেন, ধন্যবাদ।